আমরা আশাবাদী আগামীতে একটা বাক্স হবে, যদি সেটা হয় বিপ্লব আরো ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। কেউ কেউ বাংলাদেশের মালিক মনে করছে একটা দল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটা দল মনে করছে তারা এই দেশের মালিক হয়ে গেছে এবং আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশের মাটিতে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। কথা বলার অপরাধে, ইসলামের কথা বলার অপরাধে, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার অপরাধে তাদের একজনের পর একজনকে হত্যা করা হচ্ছিল, ফাঁসি দেয়া হচ্ছিল, আয়না ঘরে নেওয়া হচ্ছিল, হত্যা গুম করা হচ্ছিল। কিন্তু তাদের অত্যাচার যতই হোক না কেন, একজনকে ফাঁসির রশি থেকে নামানো হচ্ছে, আর একজনকে রেডি করা হচ্ছে। কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে, জীবনের পর জীবন চলে গেছে, তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। সেটা কোন দলকে মিন করে? হিন্দুদের অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে, তার আস্থা রাখছে। অনেক হিন্দু আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি। প্রধান উপদেষ্টার যেই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে অনেক কিছুই আমরা দেখতে পাইনি। সেই ঘোষণাপত্রে সংস্কারের কি করেছেন ওনারা সেটা জাতির সামনে পরিষ্কার করেননি। 90 বছর মানুষকে কিভাবে ডান্ডা বেরি পরিয়ে হাসপাতালের বারান্দায় শোয় রেখেছেন। যে লোকটা 15 মিনিট পর মারা যাবে, তার হাত থেকে ডান্ডা বেরিটা খোলা হয় নাই। আমার মরহুম শ্বশুর মৌলানা আব্দুল সুবহান রহমতুল্লাহ আলাই, উনি পাবনার এমপি ছিলেন। উনি মরার 15 মিনিট আগে আমি ছিলাম সামনে, আমি তখন পুলিশকে বললাম যে উনি তো কমাতে চলে গেছেন, ওনার ডান্ডা বেরিটা খুলে দেন। 15 মিনিট আগেও ডান্ডা বেরিটা খোলা হয় নাই, মৃত্যুর পর ডান্ডা বেরিটা খোলা হয়েছে। ইসলামী দলগুলো আলহামদুলিল্লাহ আমরা আর সামান্য বাকি আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, মাঠে এতটাই প্রভাব পড়বে, আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। 14 সনে যদি আমরা 1 লক্ষের উপরে ভোট পেয়ে থাকি, আর সামনের যেই ইলেকশন হবে, জুলাইয়ের একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেই ঘোষণাপত্রটিতে আলেম ওলামাদেরকে উপেক্ষা করা হয়েছে, ঠিক কিনা বলুন? তাহলে আলেম ওলামারা এখনো তো উপেক্ষিত। কি আমরা আন্দোলন করলাম, কি আমরা কোরবানি দিলাম, কি আমরা শহীদ হয়ে গেলাম, এটার কোনো চিহ্নই তো সরকার আমাদের এই ঘোষণাপত্রে রাখে নেন। আল্লামা সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহির, শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লার এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। ইসলামী দলগুলোকে জামাত ইসলামী যেভাবে ঐক্যবদ্ধ করতে চায়, এটাকে আমরা হতে দেব না। ইসলামী দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, এক বক্সে যাতে তারা ভোট দিতে না পারে, এটাকে ঠেকাতে হবে। এই জন্য ভারত এবং পতিত স্বৈরাচার তারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রটা করছে। দেশের মানুষ এতটাই ইসলামের ব্যাপারে আগ্রহী হয়েছে যে গত পরশুদিন সম্ভবত এনসিপির একটা বড় প্রোগ্রাম ছিল ঢাকার শহীদ মিনারে। এটা কি পরশুদিন? 4 তারিখে এনসিপির প্রোগ্রামে আমি দেখলাম একটা ছোট্ট বাচ্চা, মেয়ে বাচ্চাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, তুমি কেমন আছো, কেন আসছো? সে তার বক্তৃতায় বলছে, আমি আসছি ওদের সাথে, কিন্তু আমি চাই ক্ষমতায় জামাত ইসলামী আসুক। আজকে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের দিকে তাকিয়ে আছে। আলহামদুলিল্লাহ, জামাত ইসলামী ক্ষমতায় আসার পথে সবচেয়ে বড় বাধা ছিল রাম এবং বামেরা, ফ্যাসিস্টরা। আলহামদুলিল্লাহ এখন তারা দেশে নাই, তাই ক্ষমতার পথ আমাদের কাছে উন্মুক্ত। এখন জাম্প দিতে হবে, আমাদেরকে মাঠে নামতে হবে। সুযোগ দিয়েছেন আল্লাহ, আশা প্রত্যাশা হাতছানি দিচ্ছে। দেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিতে চায়। আপনারা দেখেছেন যে গত কয়দিন আগে আমরা যে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছি, সেখানে আমাদের প্রত্যাশার চেয়েও মানুষের সংখ্যা ছিল বেশি, কল্পনাতীত। আমরা আশাবাদী আমাদের এই জাগরণের পিছনে পার্সোনালি আমি যেটা মনে করি আল্লাহর রহমত, দয়া, তারপরে হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আকর্ষণীয় নেতৃত্ব।
উনার চমৎকার বাসনভঙ্গি, উনার কর্মতৎপরতা বাংলাদেশে যারা জামাত ইসলামীকে জানতো না, ভালো করে চিনতো না, পছন্দ করতো না, বামপন্থীরা পর্যন্ত উনার কারণে জামাতকে ভালোবাসতে শুরু করেছে। বাংলাদেশে হিন্দুদেরকে আমাদের সবচেয়ে বড় বিরোধী শক্তি মনে করা হতো, কিন্তু আমিরে জামাতের আমাদের বিপ্লবোত্তর পরবর্তী টোটাল ভূমিকার কারণে বাংলাদেশের হিন্দু অধিকাংশ এখন জামাত ইসলামের উপর আস্থা তৈরি হয়েছে, তার আস্থা রাখছে। অনেক হিন্দু আমাদেরকে বলে আমরা আপনাদের সাথে আছি। ইসলামী দলগুলো কাছাকাছি, এটা আমাদের পরবর্তী ক্ষমতা যাওয়ার আরেকটা সম্ভাবনার দ্বার উন্মোচিত করেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখন আমি দলগুলো আলহামদুলিল্লাহ আমরা আর সামান্য বাকি আছে। যদি ইসলামী দলগুলো এক হয়ে যেতে পারে, মাঠে এতটাই প্রভাব পড়বে, আমি মনে করি নির্বাচনের বিপ্লবী পরিবেশ তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা আমাদের এলাকায়, বিশেষ করে আপনারা যে আসনের আছেন, ওখানকার সকল মতের আলেমদের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমি ডক্টর মোবারক ভাইকে অনুরোধ করব, উনি যেন সেখানের ভিন্ন ঘরানার যত স্কুল অফ থট আছে সকল ঘরানার আলেমদের সাথে বসেন। কারণ যেহেতু কেন্দ্রীয়ভাবে এখন আলেমরা কাছাকাছি, সুতরাং গ্রামে গঞ্জের প্রভাব পড়বে ইনশাআল্লাহ। কাছাকাছি আলেমরা যদি আসে, মানুষ তো আগে বলতো যে আপনারা হুজুরের এত দল, আমরা কি করব? যেহেতু আমরা কাছাকাছি আসছি, আমরাবাদী আগামীতে একটা বাক্স হবে, যদি সেটা হয় বিপ্লব আরো ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, আমি ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং নিয়ে এই জন্য আরো বেশি আশাবাদী, কারণ সেখানে অনেকগুলো যোগ্য মানুষের বসবাস। আপনারা পেয়েছেন একজন যোগ্য প্রার্থী, ডক্টর মোবারক হোসেন ভাই, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হওয়া চারটিখানি বিষয় নয়। এমন একজন যোগ্য প্রার্থীকে আপনারা মানুষের সামনে তুলে ধরতে হবে, মানুষকে বুঝাতে হবে। উনার মতো একজন পাওয়ারফুল, একজন ইন্টেলেকচুয়াল পার্সনকে যদি সংসদে পাঠানো যায়, এরকম 10টা 20টা ছাত্র শিবিরের সাবেক সভাপতি যদি আমরা পাঠাইতে পারি, পুরা সংসদকে উনারাই নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ। সাথে আছেন আমাদের সাইফুল ইসলাম ভাই, সাইফুল আলম ভাই, শিবিরের জেলা সভাপতি, আমাদের গিয়াসউদ্দিন ভাই, শিবিরের জেলা সভাপতি, আমাদের আহসানুর রহমান হাসান ভাই, শিবিরের জেলা সভাপতি। এরকম ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা জেলার অনেক সভাপতি বুড়িচং ব্রাহ্মণপাড়া বসবাস করছে। এখন আপনারা যারা বাহিরে আছেন, নির্বাচন যখন ঘোষণা হবে তখন মরণ প্রাণ কামড় দিতে হবে। ঢাকা ছেড়ে 1 মাস 2 মাসের জন্য বাড়ি চলে যেতে হবে। নিজের নির্বাচন মনে করতে হবে, এটা মোবারক ভাইয়ের নির্বাচন নয়, এটা আমাদের প্রত্যেকের নির্বাচন। যদি আমরা সকলে সিরিয়াসলি জাম দিতে পারি, ইনশাআল্লাহ আগামীতেই বিজয় আমাদের হাতেই আসবে। আল্লাহ যেন আমাদের মোবারক ভাইয়ের গলায় বিজয়ের মালা পরিয়ে দেন। আমি দেখতে পেলাম যে আমার জুতা জোড়া আমার পায়ের কাছে এনে দিলেন, তখন তিনি কেন্দ্রীয় সভাপতি। আমি বুঝতে পারিনি এই সেই এত বড় মাপের দায়িত্বশীল আমার পায়ের কাছে দিয়ে এভাবে। আমি মাথায় হাত দিয়ে বললাম, আপনি কে, আপনার পরিচয়? বলছে আমি মোবারক হোসেন। সাথে সাথে দেখলাম যে শত শত ছাত্র। আমার মনের অজান্তে চোখে পানি এসে গেছে। রব্বুল আলামিন, এইরকম মানুষগুলো যদি জাতির নেতা হতো তাহলে আলেমদের সম্মান কত বেড়ে যেত। আমি আজ শুধু এতটুকু বলে, আমি খুব গুনাহগার মানুষ। যখনই সুযোগ হয় কোনো ভালো সময়, সেটা তাহাজ্জুদ হতে পারে কিংবা আল্লাহর ঘর জিয়ারতের সময়, সেই দিন থেকে আমি যতবার দোয়া করেছি, আমি মোবারক ভাইয়ের নামটা এড়াতে পারিনি। মনের অজান্তি তার এই সুন্দর ব্যবহারটুকু আমাদের হৃদয়ে দাগ কেটেছে। আমাদের গোলাম পরওয়ার সাইদি ভাই যেভাবে বলে গেছেন, আলেমদের নির্যাতনের বিপরীতে যদি আলেমদের সম্মান আনতে হয়, তাহলে মোবারক ভাইদের মতো মানুষদেরকে জাতির নেতৃত্বের চাবিকাঠি উঠিয়ে দিতে হবে। আমি যেহেতু সময় কম আর বাড়াবো না। জামাত ইসলামীতে আমরা কেন সমর্থন দেব, আমি কিছু কোরআনের দলিল দিচ্ছি। আল্লাহ তো আর এসে আমাদেরকে বলবে না জামাত ইসলামীতে ভোট দাও, ওনাদেরকে নেতা বানাও, কিন্তু আল্লাহ তাআলা সিমটম বলে দিয়েছেন। সূরার নাম সূরা কসাস, আয়াত নম্বর 5 এবং 6। আল্লাহ তাআলা বলছেন, অনুরিদু আন্না মুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ওয়া নুমাক্কিনা লাহুম ফিল আরদ ইলা আখির আয়া। আল্লাহ তাআলা বলছেন, জমিনের বুকে যেই দলের লোকেরা, যেই পার্টির লোকেরা
যেই শ্রেণীর লোকেরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, আমি আল্লাহ ডিসিশন নিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, ওই দলের উপরে আমার বেশি দয়া এবং মায়া দিয়ে তাদেরকে ভরপুর করে রাখব। এক, অনাজা আলাহুম আইম্মাতান। প্রিয় কুমিল্লাবাসী, ভালো করে শুনুন, এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, এবং আমি ডিসিশন নিয়েছি, এরাদা করেছি, সিদ্ধান্ত নিয়েছি, ওই দলের লোকদেরকে আমি আল্লাহ জাতির এবং দেশের নেতৃত্বের চাবিকাঠি উঠাইয়ে দেব। আমি আপনি কি আল্লাহ যেটা চান সেইটা চাইতে রাজি আছি কিনা? আল্লাহ যা চান আমরা তাই চাই। এই বান্দা যারা আছেন, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখান। আমি মনে করি ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, জালেমের পরে খালি যেই চেয়ারগুলো পড়ে থাকবে, প্রত্যেকটা চেয়ারের মধ্যে সম্মানের জায়গায় আমি আল্লাহ মাজলুম দলের লোকদেরকে বসাইয়া উত্তরাধিকারী হিসেবে মর্যাদা সম্পন্ন করে দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, এবং জমিনের বুকে আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে দিব। এক সময় দাঁড়াবার মতো জায়গা ছিল না, ঘরে ঘুমাবার মতো জায়গা ছিল না, আর এখন তাদেরকে যতটুকু মর্যাদাপূর্ণ আল্লাহ করে দিয়েছেন, সামনে আল্লাহ আরো শক্তিশালী করবেন। এটা কি জামালউদ্দিনের কথা, মাওলানাদের কথা, নাকি আল্লাহর নিজের কথা? অতএব আল্লাহর কথাই আমাদের কথা। এরপর আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাদের মধ্যে আরেকটা আলামত আছে, দুনিয়ার মানুষেরা শোনো, সেটা হচ্ছে এই যে সূরা আহজাবের 23 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাদির ওয়া মা বাদদালু তাবদীলা। কথা বলার অপরাধে, ইসলামের কথা বলার অপরাধে, সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার অপরাধে তাদের একজনের পর একজনকে হত্যা করা হচ্ছিল, ফাঁসি দেয়া হচ্ছিল, আয়না ঘরে নেওয়া হচ্ছিল, হত্যা গুম করা হচ্ছিল। কিন্তু তাদের অত্যাচার যতই হোক না কেন, একজনকে ফাঁসির রশি থেকে নামানো হচ্ছে, আর একজনকে রেডি করা হচ্ছে, কিন্তু তারা একদিন যে শপথ নিয়েছিল এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবে, জীবনের পর জীবন চলে গেছে, তাদের শপথ থেকে তারা এক চুল পরিমাণ পরিবর্তন হয়ে যায় না। সেটা কোন দলকে মিন করে? বা তৃতীয়, নবীর একটি হাদিস বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য, ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা ফিন্নার। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা উদ্ধৃত করেছেন মূলত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং এটা ইবনে মাজার প্রথম খণ্ডে 166 নম্বর হাদিস, এবং মিশকাত শরীফের মিশকাতুল মাসাবির 174 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জাতির মধ্যে এই রকম পরিবেশ তৈরি হবে যে তুমি যদি একটু এগিয়ে যাও তাহলেই একটা দল বিজয় লাভ করতে পারে, সেক্ষেত্রে আল্লাহ নবী বলতেছেন যে যেই দলটি দ্বারা তাড়াতাড়ি ইসলামী হুকুমত কায়েম হবে, সেওয়াদ আল আজম, যাদের হাতে ব্যাংক আছে, বিমে আছে, এরকম ডক্টর আছে, পুলিশে চাকরি করতে পারে, পুলিশ প্রধান হতে পারে, পররাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি তৈরি করতে পারে, যারা সমাজের সব জায়গায় নেতৃত্ব দিতে পারে, ওই দলটিকে তোমরা তাড়াতাড়ি সমর্থন দিয়ে নেতৃত্বের জায়গায় বসাইয়া দাও। পরের কথা খুবই জটিল। এই রকম সুযোগ যদি আমার উম্মত পেয়ে যাও, তারপরেও যদি তোমরা নিজেদের মত, নিজেদের পথ এবং ফাসিকদের পেছনে দৌড়িয়ে এই সুযোগ মিস করে দাও, শাজ্জা ফিন্নার, আমি নবী বলে গেলাম, তাহলে তোমরা জাহান্নামের মধ্যে পড়বে। সম্মানিত ভাইয়েরা, আমি মনে করি জাতির এই চূড়ান্ত একটি পর্যায়ে যখন আমরা রয়েছি এই মুহূর্তে, মোবারক ভাই তিনি সত্যিই বরকতময়। আল্লাহ তাআলার একটি আয়াত বলে শেষ করছি, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, যদি জনপদের অধিবাসীরা জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন কায়েম করে দেয়, তাহলে জমিনের নিচে যত বরকত আছে, আসমানে যত বরকত আছে, সব বরকতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। সেই বরকত থেকে আমাদের মোবারক ভাই, ঈদ আসলে ঈদ মোবারক, রমজান আসলে রমজান মোবারক, জুমা মোবারক, বরকতময় আল্লাহও বলেছেন। অতএব আমাদের মোবারক ভাইকে আমি আপনাদের জনপদের মেহমান হয়ে মাঝে মাঝে আলেম হিসেবে বক্তব্য দিতে যাই, কিন্তু মোবারক ভাইয়ের জন্য আমার হৃদয়ের সম্পূর্ণ দোয়া আছে এবং ভালোবাসা আছে। আগামীর যেই সংসদ গঠিত হবে, সেখানে আমাদের ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং থেকে আমরা মোবারক ভাইকে ফুলের মালা পরিয়ে কোরআনের কথা বলার জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে জাতীয় সংসদে পাঠাতে চাই।
এই জন্য কি শুধুমাত্র ইনশাল্লাহ একা উঁচু করলে হবে? আমাদের স্ত্রী আছে যারা বিয়ে করেছেন, সন্তান আছে, ঢাকায় বসে শুধু ইনশাল্লাহ না, গ্রামে গিয়ে, ঘরে গিয়ে প্রত্যেক জুমার দিন 2 দিন আগে চলে যাবেন, 2 দিন ছুটি। এখন থেকে আর ঢাকায় থাকবো না, এখন থেকে ঢাকার মূল কাজ বানাতে হবে আমার নির্বাচনী এলাকায়। একজন প্রত্যেকে মোবারক হোসেন হতে যারা রাজি তারা 2টা হাত উঁচু করে নেতৃবৃন্দকে দেখিয়ে দেই। সম্মানিত ভাইয়েরা, বিজয়ের সেই মিছিলে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে মোবারক ভাইকে হৃদয়ের গহীন থেকে দোয়া রেখে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ রেখে আবারও আপনাদের প্রতি আন্তরিক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। হাবিহি আজমাইন। আজকের বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এই 2 উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই ঢাকা নিবাসীদের আজকের এই বিশেষ সম্মেলনের জনাব সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী জামাতের কর্ম পরিষদের অন্যতম সদস্য, আমাদের প্রিয় ভাই সংগ্রামী জননেতা, বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী আমাদের সকলের প্রিয়জন ডক্টর মোবারক হোসাইন। মোবারক হলো বহু সাবজেক্টের ছাত্র। একদিকে সে ব্যবস্থাপনার ছাত্র, পিএইচডি হোল্ডার, এরপর আলেম, আবার কওমি মাদ্রাসা, দাওরায়ে হাদিস, আবার অ্যাডভোকেট। এবং অ্যাডভোকেট কিন্তু নামে না, আসলেই অ্যাডভোকেট, মানে সনদপ্রাপ্ত অ্যাডভোকেট। আলহামদুলিল্লাহ। ওটা অনেক লোক ঘরে কিন্তু ওই লাল কি কাপড়, কালো কাপড় গায়ে দেয়, কিন্তু সে আসলে সনদপ্রাপ্ত। আর আলহামদুলিল্লাহ, আসলে বহু জ্ঞানে এবং বহু ডিগ্রিধারী হলো আমাদের বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ার জামাত মনোনীত প্রার্থী। আলহামদুলিল্লাহ। আবার ছাত্র শিবিরের ছিলেন কেন্দ্রীয় সভাপতি। আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন মোবারককে প্রার্থী করা? আমরা সবাই খুশি হয়েছি যে জামাত বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় একজন জাতীয় পর্যায়ের নেতাকে আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে, নগরে, বন্দরে, চাষস্থল থেকে সচিবালয়ে সর্বত্রই আজ আওয়াজ উঠেছে, সব দল দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চা স্টলের দোকানদার, চা যারা খায় তারা সবাই মিলেই এবার বলছেন এবার আমরা ভোট দেব দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আরেকটা কথা আলোচনা হচ্ছে, তারাও যা হেরাও তাই। এটা তো আমরা বুঝছেন আপনারা। এই কারণে মানুষের মন এবং মানুষের চিন্তাধারা, মানুষের সেন্টিমেন্ট এখন সব দাঁড়িপাল্লার দিকে। এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুণগত পরিবর্তন হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, বাংলাদেশের ইতিহাসে যত ইসলামী দল আছে অলমোস্ট সকল দল আজ ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ। এবারে ইসলামপন্থী দল, ব্যক্তিত্ব এবং ইসলাম পছন্দ করে সমমনা দল, দেশপ্রেমিক দল ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচন করবে ইনশাআল্লাহ। এবং সবাই আমরা অনেকেই একমত হয়েছি আগামী নির্বাচনে বাক্স হবে একটা,
ইনশাআল্লাহ। যার কারণে দেখবেন অনেকেরই কিন্তু শরীর এখন গরম হওয়া শুরু হয়েছে আর কি। তা হোক, অসুবিধা নাই, গরম যার যা শরীরে রক্ত থাকলে একটু গরম হবে, হোক, অসুবিধা নাই। কিন্তু এই দেশের ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে কয়েকটি অনুরোধ রাখতে চাই। 1 নম্বর অনুরোধ হলো, আমাদের মাওলানা শায়েখ জামাল উদ্দিন যে কথাটা শেষে বলছেন, আমি সব জায়গায়, আমার এলাকার বাইরেও যত জায়গায় যাই, আমি বলি ভাই, নির্বাচনে প্রার্থী কয়জন, কিন্তু এই প্রার্থীর ফলোয়ার যারা আছেন, এই প্রার্থীর পক্ষে যারা আছেন, সবাইকে নিজেকে প্রার্থীর মতো ভূমিকা রাখতে হবে। ডক্টর মোবারক বুড়িচং এবং কি ব্রাহ্মণপাড়া, এই 2 পাড়া নিয়ে সবসময় চিন্তা করে না, ভূমিকা রাখে না, তৎপরতা চালায় না। এই তৎপরতাগুলি, এই কাজগুলি আমরা আজকের এই ঢাকা নিবাসী বুড়িচং ব্রাহ্মণপাড়া যারা আছি, আমরা আজ থেকে আমরা সবাই মোবারক হয়ে যাব ইনশাআল্লাহ। কিসের ক্ষেত্রে? ভূমিকা রাখার ক্ষেত্রে ইনশাআল্লাহ। 2, আমরা যারা আগামী নির্বাচনে জামাতের প্রার্থীকে বিজয়ী করতে চাই, এখন থেকে আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা সময় নিয়োজিত করতে হবে বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে। কি এই কথা মনে ভালো লাগে নাই? এটা আমরা করব। কাজেই আমাদের এই কাজটা যদি করতে হয়, তাহলে আমাদের নিয়মিত ওখানে যাইতে হবে, থাকতে হবে। খালি একা যাইবেন না, বেগম সাহেবদের নিয়ে যাবেন, বেগম সাহেবদেরকে নিয়ে যেতে হবে। এবং এখন থেকে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, আর কয় মাস আছে? 6 মাস। এই 6 মাস একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েও থাকতে পারে, বা আছে না এরকম? হতে পারে কি না? এই জন্য আমরা সমস্ত শক্তি দিয়ে এই 1 মাস, এই 6 মাস, আমরা আগে যারা 10 ঘন্টা পরিশ্রম করতাম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে, আমরা এখন থেকে পরিশ্রম করব 15 ঘন্টা ইনশাআল্লাহ। কি করা যাবে না? করা যাবে। 3 নম্বর অনুরোধ হলো, আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত জনদের কাছে মোবারকের সালাম পৌঁছে দিয়ে আমরা দাঁড়িপাল্লায় ভোট চাইব ইনশাআল্লাহ। 4 নম্বর, আমরা যারা ঢাকায় থাকি, আমরা কেন্দ্রের পক্ষ থেকেও এই নির্দেশনা দেওয়া হয়েছে যে ভোট কেন্দ্র কেন্দ্রিক এখন আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা হবে ভোট কেন্দ্র কেন্দ্রিক। ঠিক আছে? এখানে এর জন্য কেন্দ্রের পক্ষ থেকে যে 8 প্রকারের কমিটি করার কথা বলা হয়েছে, এই কমিটি আমরা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং আমরা এবার লক্ষ্য করছি বাংলাদেশের জনগণ দাঁড়িপাল্লায় ভোট দেবে ইনশাআল্লাহ। আর কেউ বাংলাদেশের মালিক মনে করছে একটা দল দেশ থেকে পালিয়ে যাওয়ার পর, আরেকটা দল মনে করছে তারা এই দেশের মালিক হয়ে গেছে এবং আওয়ামী স্টাইলে নির্বাচন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। বাংলাদেশের মাটিতে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটিতে আর আওয়ামী স্টাইলে কোনো নির্বাচন হইতে দেওয়া হবে না। বাংলাদেশের মাটিতে আর কোনো ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা কাউকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ হবে আগামী দিনের আধুনিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এবং ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম হবে বাংলাদেশে আগামী দিনে ইনশাআল্লাহ। আমাদের প্রত্যাশা সেটাই। আমরা আগামী দিনে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া এই 2 উপজেলা নিয়ে যে নির্বাচনী আসন, এই নির্বাচনী আসনে আমরা আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা ডক্টর মোবারক হোসেনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে পার্লামেন্টে কোরআনের পক্ষে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এ কথাগুলি বলে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে এই মতবিনিময় সভা, এই সভার সংগ্রামিত সভাপতি উপস্থিত হয়েছেন
বৃহত্তম আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আমাদের এটি মাসুম ভাই মঞ্চে উপবিষ্ট হয়েছেন। বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা উত্তর জেলার শ্রদ্ধেয় আমির অধ্যাপক আব্দুল মতিন, যার আয়োজনে আজকে আমাদের এই অনুষ্ঠান কুমিল্লা ৫ নির্বাচনী এলাকার আমাদের সংসদ মনোনীত প্রার্থী, কুমিল্লা ৫ গণমানুষের নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর অ্যাডভোকেট মোবারক হোসাইন মঞ্চে উপবিষ্ট হয়েছেন। শ্রদ্ধেয় সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? এই কারণে বললাম যে বিগত ১৭ বছর আমরা কি এই জাতীয় একটা অনুষ্ঠান করার যদি চিন্তাও করে থাকি, এই জাতীয় অনুষ্ঠান কি করার সুযোগ হলো না। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই সুযোগটা কে করে দিল? এই সুযোগটা আল্লাহ করে দিয়েছেন, কিন্তু অনেক রক্তের বিনিময়ে, ঠিক কিনা বলেন? এমন রক্ত গিয়েছে, যখন এই ৩৬ জুলাই রাজপথে ঢাকাতে কি পরিমাণ রক্ত গিয়েছে তা আপনাদের চোখের সামনে, ঠিক কিনা বলুন? এই অবস্থায় আমি সর্বপ্রথম জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আমি তাদেরকে আল্লাহর নিকট কায়মন বাক্যে মুনাজাত করছি, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। প্রিয় ভাইরা আমার, এখানে যারা রয়েছেন কুমিল্লা ৫ নির্বাচনী আসনের ভাইয়েরা এখানে আছেন, আপনারা বলেন তো কুমিল্লাতে যে আসনগুলো রয়েছে ১ নম্বরে থাকবে ১৪ গ্রাম নিঃসন্দেহে, ঠিক আছে? যদি এরপরে একটি আসন আমরা করি, সেই আসনের নাম হবে কুমিল্লা ৫ নির্বাচনী আসন, ঠিক কিনা বলো? কারণ আপনারা তো বলতে পারেন ভাই কারণটা কি? দেখেন, ১৪ সনে যখন উপজেলা পরিষদ নির্বাচন হলো, এই নির্বাচনে ফ্যাসিস্টদের আমলে আমরা উপজেলা ইলেকশন করেছিলাম। সেখানে আমাদের ২ জন উপজেলা ভাইস চেয়ারম্যান আপনারা নির্বাচন করেছিলেন, নির্বাচিত হয়েছিলাম। সেখানে আমাদের ভোট পেয়েছিলাম প্রায় ১ লক্ষের উপরে, আলহামদুলিল্লাহ। বলেন তো ১৪ সনে যদি আমরা ১ লক্ষের উপরে ভোট পেয়ে থাকি, আর সামনের যেই ইলেকশন হবে এখানে কি আমার ভোট, এখন কি মাঠে ফ্যাসিস্টার আছে? ফ্যাসিস্টার নেই। তাদের যে পালা একটা পার্টি ছিল, সেই পার্টিটা কি এখন আর মাঠে আছে? নেই। ফ্যাসিস্ট নেই, পালা যে দলটা সেইটাও নেই। এখন আর আছে কে? ইনশাআল্লাহ আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদেরকে কথা দিতে পারি, যদি আমরা শপথ নিয়ে মাঠে নামি, যে সামনের ইলেকশনে আমরা নির্বাচিত হবই হব ইনশাআল্লাহ। রক্ত দরকার হলে রক্ত দেব, টাকা দেব, জীবন দেব, ইলেকশনে বিজয় আনবো ইনশাআল্লাহ। এই শপথ নিয়ে মাঠে যদি নামতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই কথাগুলো বলে সবাইকে আন্তরিক ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। এবং দ্বীনের কথাগুলি সঠিকভাবে বলার একটি পরিবেশ আমরা পেয়েছি। এই ৫ই আগস্টের পরে আমাদের দায়িত্বশীলদের মেহনত এবং পরিশ্রমের বিনিময়ে জামাত ইসলামের ব্যাপারে একটি সেন্টিমেন্ট, একটি গণজাগরণ তৈরি হয়েছে। এই সেন্টিমেন্ট, গণজাগরণ তৈরি হওয়ার পেছনে আমাদের শহীদদের রক্ত জড়িত আছে। এই শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা ময়দানে কাজ করছি স্বাধীন এবং খোলামেলা পরিবেশে। আমি আশা করি সামনের দিনগুলিতে এই পরিবেশ যদি আমরা পাই, খোলামেলা পরিবেশে যদি আমরা কথা বলতে পারি, ময়দানে কাজ করতে পারি, সাধারণ জনগণের সেন্টিমেন্টকে যদি আমরা কাজে লাগাতে পারি, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। সেই জন্যে ঢাকাবাসীকে, যারা ব্রাহ্মণপাড়াতে বুড়িচঙ্গে বাড়ি,
তাদেরকে একটা আহ্বান করব, আপনারা আপনাদের পেশাগত কারণে, আপনারা আপনাদের সম্মানজনক অবস্থানের কারণে যদিও ঢাকাতে অবস্থান করেন, কিন্তু যেই ভূমিতে আপনারা জন্মগ্রহণ করেছেন, মৃত্যু বরণ করার পরে যেই ভূমিতে আপনার লাশটা যাবে, এই ভূমিতে যেই সমাজ ব্যবস্থা, একটা ভঙ্গুর সমাজ ব্যবস্থা, এই ভঙ্গুর সমাজ ব্যবস্থার অবকাঠামোকে দূর করার জন্যে শুধু ঢাকাতেই নয়, আপনার নিজস্ব এলাকায় আপনাকে সময় দেওয়া দরকার। এই সুন্দর সমাজ ব্যবস্থাকে কাজে লাগাবার জন্য আপনাকে কাজ করা দরকার। আমাদের এলাকার সমাজ ব্যবস্থাগুলি আজকে অশিক্ষিত, অভদ্র মানুষগুলি, অসামাজিক মানুষগুলি পরিচালনা করতেছে। এই সমাজকে একটি ভালো সমাজে পরিণত করার জন্য, একটি আদর্শ সমাজে পরিণত করার জন্যে, তাদেরকে ন্যায় এবং নীতি শিক্ষা দেওয়ার জন্যে আপনাদেরকেও কাজ করা দরকার। তৃতীয়ত আমি যেই কথাটা বলবো, আদর্শ একটি সমাজ গঠন করার জন্য আমাদের প্রয়োজন কোরআন। ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহ ওয়া হুয়ান নূরুল মুবিন আশ-শিফাউন নাফি ওয়া আকদুল লিমান তামাসসাকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়াহু। এই কোরআনকে যদি আমরা মূল মন্ত্র হিসাবে, এই কোরআনটাকে যদি আমরা হাতিয়ার হিসাবে, কোরআনটাকে যদি আমাদের জীবনের সংবিধান হিসাবে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর জগতে যেই কোরআন বের করে আনে, এই কোরআনটাকে শিখে কোরআন অনুযায়ী যদি আমি আমার ব্যক্তিকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার পরিবারকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার সমাজকে গঠন করতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার রাষ্ট্রকে গঠন করতে পারি, এই দেশের মানুষ সন্ত্রাসমুক্ত অবস্থায়, চাঁদাবাজ মুক্ত অবস্থায়, মাদক মুক্ত অবস্থায় শান্তি এবং স্বস্তিতে বসবাস করতে পারবে। তারই একটা অংশ হলো ব্রাহ্মণপাড়া বুড়িচং। ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের জনপদের মানুষের মনগুলি নরম, এদের মধ্যে হিংসা বিদ্বেষ কম, এদের মধ্যে শিক্ষার আলো অনেক এলাকার চাইতে আরো বেশি। এই এলাকাকে গঠন করার দায়িত্ব যদি আমাদের উপর হয়ে থাকে, দীর্ঘদিন যাবত এই এলাকায় বিচরণ করার সময়দের অভিজ্ঞতা থেকে বলছি, আগামী নির্বাচনে কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য, দাঁড়িপাল্লার বিজয়ের জন্য ঢাকাতে যারা অবস্থান করে, তাদের মোবাইলটা যদি এলাকার প্রতি থাকে, তাদের অনলাইনের যোগাযোগটা যদি এলাকার প্রতি থাকে, নির্বাচন আসলে চলো চলো গ্রামে চলো, এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনার এলাকায় যেতে পারেন, এই নির্বাচন ব্যক্তি মোবারকের নির্বাচন নয়, এই নির্বাচন কোন জনগোষ্ঠীর নির্বাচন নয়, এই নির্বাচন ইসলামের নির্বাচন, এই নির্বাচন কোরআনের নির্বাচন, এই নির্বাচনে আমাদের বিজয় হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি এবং সাইফুল ভাই যখন ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম, আপনাদের পক্ষ থেকে যে সহযোগিতা পেয়েছি, আপনাদের পক্ষ থেকে যে সাড়া পেয়েছি, আপনাদের যে উদার মন মানসিকতা আন্তরিকতা পেয়েছি, আজীবন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ থাকব। আরেকবারই আন্তরিকতা দেখাবেন ঢাকাতে যারা অবস্থান করেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা ডক্টর মুবারকের নির্বাচনে বিজয়ের জন্য। আমি কি আপনাদের থেকে আশা করতে পারি? ঢাকাবাসী থেকে আশা কি করতে পারি? একটু হাত উঠে দেখা দেন। সম্মানিত ভাইরা, আমি আমাদের একটা দুর্বলতা প্রকাশ করছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এলাকায় যারা আমরা দায়িত্ব পালন করি, আপনাদের পক্ষ থেকে সমাজের মানুষের কাছে কথা বলি, কোরআনের দাওয়াত নিয়ে যাই। ঢাকাতে আপনারা যারা আছেন তাদের সাথে সঠিকভাবে আমাদের যোগাযোগ রক্ষা সম্ভব হয় না। আপনারা যখন এলাকায় যান, আপনাদেরকে সেভাবে আমরা রিসিভ করতে পারি না, আপনাদেরকে আমরা খোঁজ খবর নিতে পারি না, কারণ আমরাও তো একজন মানুষ, আমাদের চাকরি আছে, আমাদের পরিবার আছে, আমাদের সংগঠনের কাজ আছে। সেই জন্যে আপনারা আমাদের প্রতি রাগ না করে আমার এই শিক্ষিত ভদ্র এবং
সুশীল সমাজের মানুষগুলি যখন এলাকায় যাবেন, আমরা যেন আপনাদের পক্ষ থেকে একটা ফোন পাই যে আমরা এলাকায় এসেছি। আপনাদের ফোনটা পেলে পরে আমরা আন্তরিক হব, আপনাদের সাথে সাক্ষাৎ করব। আমাদের সংগঠনের বিভিন্ন প্রোগ্রামগুলিতে, সমাজের বিভিন্ন প্রোগ্রামগুলিতে আপনাদেরকে অ্যাড করে আপনাদের যোগ্যতাকে, আপনাদের শিক্ষাকে, আপনাদের নৈতিকতাকে আমরা কাজে লাগাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ দিয়ে আমি আমার কথাখানি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। হুসেইন, আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান তাহের ভাই না আসা হচ্ছে নিশ্চিত। বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কুমিল্লার ছাত্র ইসলামী আন্দোলনের কিংবদন্তি মাওলানা এটিএম মাসুম, আমাদের মঞ্চ উপবিষ্ট জেলা আমির সহ অনেক নেতৃবৃন্দ এবং ছাত্র জীবনের বিদগ্ধ মজলুম অনেক দায়িত্বশীলকে আমি স্টেজে দেখছি, যাদের দেখার কারণে মনে এবং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে আমাদের এই ভালোবাসা আজকের এই সমাবেশে আসতে পারলাম। উপস্থিত প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া। আমি মনে করি যে আমার আসতে পারাটাই আমার সফলতা। যদিও মোবারক দাওয়াত দিয়েছে, আসা না আসার দোলা চলেছিলাম, আজকে কুমিল্লা গেলে আসতে পারতাম। আমার মনে পড়ছে 1927 সালের সেপ্টেম্বরের কথা, যেদিন তৎকালীন জেলা সভাপতি রেজাউল ভাই সহ আমাদের 19 জন ভাই বরিশাল গ্রেফতার হয়েছিল। আমি তখন জেলা সেক্রেটারি। অনেকদিন পর ছুটি নিয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। আমি বাড়িতে, 14 গ্রামের বাড়ি, এদিকে জেলা সভাপতি আসবে আগে আমাদের কথা, এসে গ্রেফতার। আমি বাড়ি থেকে খবর পেয়ে বুঝতে এসেছি। এই গ্রেফতার এটা বুড়িসংখ্যে জাতীয় পরিস্থিতিতে নিয়ে গেছে। সেপ্টেম্বরের পরেই সদস্য সম্মেলন হলো অক্টোবরে, কারণ 30 সেপ্টেম্বর 1 অক্টোবর সারা বাংলাদেশের সদস্যরা আমাদের জিজ্ঞেস করতেছে যে বুড়িসং কি। আলহামদুলিল্লাহ, এই বুড়িসংয়ের অনেকগুলো রাস্তায় আমি হেঁটেছি। মাসুম ভাই যখন জেলা সভাপতি, আমি তখন বৃহত্তর চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এই 3 জেলার অফিস সেক্রেটারি, আর মাসুম ভাই হলেন বৃহত্তর কুমিল্লার জেলা সভাপতি। এই জন্য নাকি কিংবদন্তি বলছি। আজকে এত শুকরিয়া লাগতেছে যে আমরা একজন দুজনকে ধরতে এত কষ্ট ছিল, আর আজকে এখানে শত শত ভাইদেরকে নিয়ে এবং আগামী নির্বাচনে জিতার উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি। কালেমাতে শুকর আলহামদুলিল্লাহ। গতকাল নজরুল ভাইয়ের সাথে দেখা হলো, আজকে তার ছোট ভাইয়ের সাথে আমার ভালোবাসার বিনিময় হলো। এটাই আল্লাহ তাআলার শুকরিয়া। প্রিয় ভাইরা, কয়েকটা বার্তা দিতে চাই। ইনশাআল্লাহ আগামী নির্বাচন এই দেশের জনগণের আস্থা ভালোবাসা নিয়ে যারা সৎ, যারা দুর্নীতি মুক্ত, তারাই ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। কেন? এই দেশের মানুষ দুর্নীতিমুক্ত নেতৃত্ব চায়, সৎ মানুষের শাসন চায়। 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানের যে চেতনা, বৈষম্য মুক্ত সমাজ, ন্যায় ইনসাফ এদেশের জনগণ চায়। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর উপর এদেশের জনগণের আস্থা বেড়েছে। আমরা এবারে স্লোগান দেব, আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের সালাম নিন, দাড়ি পাল্লায়। এই দেশের যুবকদের প্রায় 4 কোটি নতুন ভোটার, তরুণরা, এই 4.5 কোটি তরুণ ভোটারের ভোট এবার প্রথম ভোট হবে দাঁড়িপাল্লা। কিভাবে? আমাদের যে আমির জামাত,
তিনি শুধু জামাত ইসলামের মগবাজারের নেতা নন, তিনি আজকে আলোচিত জাতীয় নেতা। বাংলাদেশের শিশুরা ডাক্তার শফিকুর রহমানকে চেনে, যুবকরা চেনে, তরুণরা চেনে এবং মহিলারাও চেনে। আমি শুধু একটি ঘটনা বলি। কুড়িগ্রামে কর্মী সম্মেলন হওয়ার পর আমির জামাত বলে, আমি ফেলানিদের বাড়িতে যাব, স্ত্রী জামাত ব্যবস্থা করে। আমি জেলা আমিরকে বললাম, জেলা আমির বলে প্রথম ডিসিএসপিকে জানাই, কারণ তারা সীমান্তবর্তী এলাকা আগে বলেছে যে সীমান্তবর্তী এলাকা কিন্তু পরিহার করতে হবে, আমির জামাতের সিকিউরিটি। কিন্তু আমির জামাতের ডিসিশন দিয়ে দিই, আমি যাবো, এসপিকে বলেন, ডিসিকে বলেন। আমরা নামাজ দুপুরের খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম, আমির জামাত যাবেন। ঠিক ফেলানিদের বাড়ির আধা কিলোমিটার আগে আমাদের গাড়ির সামনে একটা হিন্দু পরিবার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে আমির জামাতকে নমস্কার দিতেছে, সালাম দিতেছে। তো বলতেছে, আপনাকে টেলিভিশনে দেখি, আপনার দেখার জন্য আমাদের বাচ্চারা সহ দাঁড়িয়ে আছে। হিন্দু পরিবার। আমি আমির জামাতকে বললাম, আমির জামাত বাচ্চা দুটা ছেলে আর মেয়ে দুটাকে ডাকেন বাম দিকে, আমি দেখতেছি। তা আমির জামাত ডেকে আদর করে দিল এবং তাদের জন্য লজেস দিল। এই যে অবস্থা, এটা তো আমি সচক্ষে দেখছি। এই জন্যে এই দেশের হিন্দুরা মনে করে যে আগামী নির্বাচনে এবং দেশ পরিচালনার জন্য জামাত ইসলামী আমাদের জন্য নিরাপদ। এই দেশের আলেম ওলামারা মনে করে যে সৎলোকের শাসন, আলেম ওলামাদের মর্যাদা পুনরুদ্ধারের জন্য, সমুন্নতের জন্য জামাত ইসলামী প্রয়োজন। আজকে অনেকেই দেখেন বিভিন্ন পীরদের দরবারে যাচ্ছে, কিন্তু আমির জামাত আরো 6 মাস 1 বছর আগে এই সমস্ত ওলামা একরাম যারা পীর সাহেব দরবারের লোক সবার কাছে গিয়েছে। কি বলেন? এই জন্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জামাত ইসলামের নেতৃত্বে এই দেশের আলেম ওলামা, ইসলামী শক্তি, সকল দল ঐক্যবদ্ধ হচ্ছে। এই জন্যে এই যে আগামীতে আমরা দেশের জনগণের দোয়ায় জনগণের সেবা করতে চাই, এর একটা অংশ হচ্ছে বামুনপাড়া এবং বুড়িচং এবং বামুনপাড়া। এখানে আমাদের যে প্রার্থী, তার বয়স কি 80? কত? অনেক কম। আবার আমাদের 80-র কাছে বয়সের 4-5 জন প্রার্থী আছে। 3 জন একেবারে নাম এখনই বলতে পারে। তো আমির জামাত যখন সংসদীয় আসন ঠিক করে, তো একজন বলল ওনার তো বয়স বেশি, তা আরেকজন বলতেছে আমির জামাত এই বয়সে উনি সাইকেল চালাতে পারে। বলছে না, তাহলে 80 বয়সের এই যুবকরে আমরা প্রার্থী দেব। এখন চ্যালেঞ্জ হয়ে গেছে মোবারকের সাথে, যে মোবারক এই 35-40 বছরে নিজে জিতবে না আমার 80 বছরের যুবক জিতবে। ইনশাআল্লাহ আমরা মনে করি যে মোবারকও জিতবে, 80 বছরের তরুণও জিতবে। কি বলেন প্রিয় ভাই? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। কি জন্যে? আমরা যে আল্লাহ তাআলা আমাদের থেকে নজরানা নিয়েছেন। 2006 সালে 28 অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত 11 জন শীর্ষ নেতা সহ আমাদের 500 নেতা কর্মী শহীদ হয়েছে। 80 জন গুম হয়েছিল, তার মধ্যে 30 জন ক্রসফায়ারে শহীদ। এর মধ্যে 7 জন শিবিরের নেতা কর্মী এখনো নিখোঁজ। 5000-এর উপরে নেতা কর্মী আপনার পঙ্গু অবস্থায় আছেন। সিরাজগঞ্জে একজন ভাই আছেন শিবিরের সাবেক সদস্য, যার 2টা চোখ নাই। একজন এতিম মেয়ে, তাকে স্বামী হিসেবে বরণ করেছে। আমি বলি যে তার সন্তান চেহারা কি সে তো জানে না, কিন্তু তাকে 2 চোখ নাই জেনেও একজন মা তার 3য় মেয়েকে তার কাছে বিয়ে দিয়েছে। একটি পা নাই, একটি পায়ের অর্ধেক নাই, চোখ নাই, হাত আছে আঙ্গুল নাই,
কান আছে, শোনে না। রোকন প্রার্থী কোনটাকে আসছে আমি জিজ্ঞেস করি, জবাব দেয় আরেকটা। জেলা আমির বসে আছে পাশে, আমি বললাম যে কেন? সে তো কানে কম শুনে। যে আপনি সরেন, তাকে আমার পাশে দেন। জিজ্ঞেস করলাম কেন? বলে যে শহীদ নোমানি যেদিন শহীদ হয় সেদিন রাজশাহী ইউনিভার্সিটিতে আমাদের অনেককে গ্রেপ্তার করেছিল, তখন আমি একদিন ছিলাম। রাত্রে রিমান্ড এই পুলিশের ইয়েতে অফিসে নিয়ে, এটা কি এসবি নিয়ে গরম পানি ঢুকিয়ে দিচ্ছে আমার কানে। তো ভাই ওই সময় থেকে তো কানের পর্দা পারছে, এক কানে শুনি আরেক কানে শুনি। এই হলো ইতিহাস, এই হলো জুলুম নির্যাতন জামাত ইসলামের উপরে। 1 লক্ষর উপরে নেতা কর্মী আমাদের জেল কেটেছে, 2000 নারী এবং ছাত্রী সংস্থার কর্মী জেল কেটেছে। এই জেল জুলুমের বাংলাদেশে আজকে আমরা মুক্ত বাংলাদেশে বিজয় অবশ্যই আল্লাহ তাআলা দেবেন। আমাদের 11 জন শীর্ষ নেতা, 12তম শীর্ষ নেতা শহীদ হওয়ার কথা ছিল এটি মাজার ভাইয়ের, যিনি 14 বছর কারাগারে ছিলেন। তিনি বলছেন, আব্দুল হালিম, আমি তো নিজেকে মৃত মানুষের মনে করেছি, আল্লাহ তাআলা তো তোমাদের কাছে আমাকে নিয়ে এসেছে, সেই জন্যে আল্লাহ তাআলা আযাব রেখে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের নিবন্ধন এবং দাড়িপাল্লা ফিরিয়ে দিয়েছে। অনেকে আমাদেরকে বলতো পার্টির নিবন্ধন নাই, দাড়িপাল্লা নাই, কি দিয়ে ইলেকশন করবেন? আল্লাহ ফিরিয়ে দিয়েছেন কিনা? যে আল্লাহ এতটুকু নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচনে বিজয় দেবে। মাসুম ভাই আরো গুরুত্বপূর্ণ কথা বলবেন। আমি বলতে চাই যে কাজ এখন আমার 1 নম্বর নির্বাচনে প্রচারণার কাজ, যেখানে থাকেন না কেন প্রতিদিন কন্ট্যাক্ট করেন। বরিশং বাউনপাড়ার এমন কোনো ঘর থাকবে না যে করে আমির জামাতের সালাম দাড়িপাল্লার আহ্বান যাবে না। আমরা ভোট কেন্দ্র দখল করে এমপি হব না, জনগণের ভালোবাসা নিয়ে এমপি হব। 80 বছরের বুড়া বাগেরহাট থেকে যদি আপনার সোহরাওয়ার্দীনে আসতে পারে, তাহলে এটা মনে রাখেন 70-80 বছরের এই বুড়া মা এবং দাদারা দাড়িপাল্লাতে ভোট দেওয়ার জন্য যাবে। সেই ভোটে আমরা এমপি হব ইনশাআল্লাহ। এই জন্যে প্রতিটি ঘর, প্রতিটি উঠান দাওয়াত পৌঁছে দিতে হবে। এখানে যারা আছেন আপনার সব গুরুত্বপূর্ণ, দায়িত্বশীল এবং জনশীল, এই কাজ করতে হবে। শুধুমাত্র ফেসবুকে কিছু দাওয়াত দিয়ে বসে থাকলে হবে না, মাঠে নিয়ে যেতে হবে, কাজ করতে হবে। প্রিয় ভাইয়েরা, এরপরে যে বিষয় বলতে চাই যে জনশক্তি ঢাকার আমরা অন্যান্য জেলা হলো, যেহেতু আপনি ভোটার ওই জায়গায়, সেজন্যে কুমিল্লার মধ্যে আপনাদেরকে চিন্তা করতে হবে, একটা আসন যদি কুমিল্লাতে পাশ করে সেটা কি 14 গ্রাম না বরিশাল? আমি যখন 14 গ্রামে যাই বক্তৃতা করবো, বলবো যে একটা আসন পাশ করলে 14 গ্রাম, 11টা আসন পাশ করলে সব কুমিল্লা। কি বলেন? এইভাবে আমরা সংখ্যাগরিষ্ঠ আসনে পাশ করে আগামী দিনে সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করবো। জনগণের আপনি কাজ করেন, বাকি আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ জনগণের ভালোবাসা আমরা এগিয়ে যাই। আসুন, আমার প্রিয় ভাই মোবারক ইউনিভার্সিটির সভাপতি থাকা গেলে আমাকে অনেক এইগুলি ভালোই জানে, তাও রাজশাহী ইউনিভার্সিটিতে সফরে সে নিতে পারছে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে যে মেধা যোগ্যতা দিয়েছেন, এটাকে কাজে লাগাই ইনশাআল্লাহ জনগণের সেবা করার জন্যে এবং কোরআনের কথা বলার মতো আল্লামা সাইদির, মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মুজাহির, শহীদ কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লার এই রক্ত কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানিত মেহমানকে তার গুরুত্বপূর্ণ আলোচনা রাখবার জন্য। প্রিয় উপস্থিতি, আমরা প্রোগ্রামের একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আশরাফিল আম্বিয়া মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম, আজকের এই সভার সম্মানিত সভাপতি
আমার অত্যন্ত প্রিয়ভাজন এবং হৃদয়ের মানুষ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোবারক হোসেন ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং আমার প্রাণের মানুষ ব্রাহ্মণপাড়া এবং বুড়িচং বাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদিও আমি ব্রাহ্মণপাড়া বা বুড়িচংয়ের ভুটান নই, তারপরও আপনারা আমাকে স্মরণ করেছেন, এজন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমার একটা আইডেন্টিটি আছে ব্রাহ্মণপাড়া এবং বুড়িচংয়ের সাথে। আমার বাবা আড়াইবাড়ি পীর সাহেব মরহুম গোলাম হাক্কানি রহমতুল্লাহ আলাই 1970 সালে বৃহত্তর ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং কসবা একটা কনস্টিটিউট ছিল। সেই কনস্টিটিউট থেকে জামাত ইসলামীর প্রার্থী ছিলেন। তো সেই হিসাবে আপনাদের সাথে আমাদের একটা হৃদ্যতার সম্পর্ক আছে। সেই হিসাবে আজকে আমি উপস্থিত এখানে, এবং আমি নিজে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমি সবাইকে মুবারক জানাচ্ছি, বিশেষ করে ব্রাহ্মণপাড়া এবং বুড়িচংবাসীদেরকে, যে আপনারা এমন একজন প্রার্থী পেয়েছেন যিনি একদিকে অ্যাডভোকেট, একদিকে আলেমে দ্বীন, একদিকে ডক্টরেট ডিগ্রিধারী, এবং সাংগঠনিক হিসাবে উনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি ছিলেন। আমি আশা করব সেই আইডেন্টিটিকে সামনে রেখে ইনশাআল্লাহ সামনে যে সুযোগ এসেছে সে সুযোগকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য এদেশে আমরা আমাদের ভোটকে এমন বাক্সতে দেব যে বাক্সের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন, সে বলবেন আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়াতে তার প্রতিনিধি হিসাবে কিছু দায়িত্ব দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই দায়িত্বটা যথাযথ যদি আমরা পালন না করি, কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়াতে পারবো না, আল্লাহর কাছে মাফ পাবো না। এই দায়িত্বটা কি? দায়িত্বটা হচ্ছে আমাদেরকে দ্বীনের পথে থেকে দ্বীন কায়েম করা। সেই কায়েমের সুযোগ দীর্ঘ 15টি বছর 16টি বছর এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে, বিশেষ করে আলেম সমাজ। আমরা দেখেছি যে 90 মানুষকে কিভাবে ডান্ডা বেরি পরিয়ে হাসপাতালের বারান্দায় শোয়া রেখেছেন। যে লোকটা 15 মিনিট পর মারা যাবে তার হাত থেকে ডান্ডা বেরিটা খোলা হয় নাই। আমার মরহুম শ্বশুর মৌলানা আব্দুল সুবহান রহমতুল্লাহ আলাই, উনি পাবনার এমপি ছিলেন। উনি মরার 15 মিনিট আগে আমি ছিলাম সামনে, আমি তখন পুলিশকে বললাম যে উনি তো কমাতে চলে গেছেন, ওনার ডান্ডা বেরিটা খুলে দেন। 15 মিনিট আগেও ডান্ডা বেরিটা খোলা হয় নাই, মৃত্যুর পর ডান্ডা বেরিটা খোলা হয়েছে। এভাবে প্রতিটা লোককে, প্রতিটা আমাদের আলেমকে, আমাদের রাহবারদেরকে জেল দিয়েছে, জুলুম দিয়েছে, ফাঁসির মঞ্চে দিয়েছে। আল্লাহ না করুক যদি এইটা পুনরাবৃত্তি হয় তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। আল্লাহ যারা আমাদেরকে যে সুযোগ এসেছে সে সুযোগকে কাজে লাগিয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার তৌফিক আমাদেরকে দান করেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের মতবিনিময় সভার উপস্থিত আছেন ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী। আপনারা কেমন আছেন? ভালো আছেন সবাই? কথা অনেক হয়েছে, আর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আমাদের হাতে সময় একেবারেই কম। যে বিষয়টি আমরা সবাই বুঝতে পেরেছি এবং জানতে পেরেছি সেটি হলো আমাদের হরফুন মাওলা মোবারক ভাই এবার ইলেকশনে দাঁড়িয়েছেন। আমাদেরকে যে কোনো মূল্যে ওনাকে বিজয়ের মালা ছিনিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব যে যেভাবে পারি সবটুকু শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। এটা আমরা সবাই জানি যে
সবসময় আল্লাহওয়ালারা, দিনদাররা, আলেম ওলামারা রক্ত দেয়, আর এই রক্তের সুযোগ নেয় কিন্তু বামপন্থীরা। আপনারা দেখেছেন এদেশের গত 53 বছরের ইতিহাসে সব কল্যাণকর কাজে রক্ত দিয়েছে, জান দিয়েছে আলেম ওলামারা, কিন্তু সব সুবিধা নিয়েছে বামেরা। আপনারা গত দিন দেখেছেন যে 24শে জুলাইয়ের একটি ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেই ঘোষণাপত্রটিতে আলেম ওলামাদেরকে উপেক্ষা করা হয়েছে, ঠিক কিনা বলুন? তাহলে আলেম ওলামারা এখনো তো উপেক্ষিত। কি আমরা আন্দোলন করলাম, কি আমরা কোরবানি দিলাম, কি আমরা শহীদ হয়ে গেলাম, এটার কোনো চিহ্নই তো সরকার আমাদের এই ঘোষণাপত্রে রাখে নেন। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবসময় অবহেলিত, বিগৃহীত দিনের কথা যারাই বলবেন তাদের কথা কিন্তু ইতিহাস থেকে মুছে ফেলার জন্য একটা শক্তি সবসময় শক্তিশালীভাবে কার্যকরী অবস্থায় থাকে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের এই কোরবানি এখানেই শেষ। আমরা একটা ভালো পরিবেশে চলে এসেছি, আমরা খুব ভালো আছি, এই ভেবে আত্মতৃপ্তি নেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এবং আমরা যখন মনের দিক থেকে, শরীরের দিক থেকে, অন্তরের দিক থেকে শক্তিশালী হব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আমরা দিন কায়েমের পথে আমাদের আস্থা, বিশ্বাস, শক্তি দিয়ে আমাদের ভোট প্রয়োগ করব, তখনই বলছেন আল্লাহ তাআলা আলাউনা ইন কুনতুম মুমিনিন। এখন আপনারা এখানে বহুত আলেম ওলামারা আছেন, খতিব আছেন, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব আছেন, যে যেখানে দাঁড়ান, সেটা মসজিদের মিম্বার হোক আর চায়ের স্টল হোক, এটা মানুষদেরকে একথা বলেন যে এবার যারা ইসলামের পক্ষে ভোট দেবে তাদেরই ঈমান থাকবে, যাদের ইসলামের পক্ষে ভোট দিবে না তাদের ঈমান থাকার কোনো সুযোগ নেই। এই কথাটি আপনি শক্তিশালীভাবে মানুষের কাছে উপস্থাপন করতে হবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বিষয়টি যদি সবখান থেকে, সব জায়গা থেকে, সব স্টেজ থেকে, একেবারে রুট লেভেল থেকে আমরা মানুষদেরকে বুঝাতে পারি, তাহলে আশা করা যায় যে একটি ভালো ফলাফল আমরা পেয়ে যাব ইনশাল্লাহ। আর আমাদের মুবারক ভাই, উনি আপনারা শুনেছেন যে আলহামদুলিল্লাহ চতুর্মুখী প্রতিভার মানুষ। আমরা আশা করি, প্রত্যাশা করি এই ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের উন্নয়নে এমন একটি বহুমুখী প্রতিভার মানুষের দরকার। আল্লাহ তাআলা ওনাকে এই জনপদের নেতৃত্বের জন্য কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আমি আমার কথা দীর্ঘায়িত করছি না, এখানে অনেক আলোচক রয়েছেন, ওনাদেরকে সময় দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী বুড়িচং ব্রাহ্মণপাড়া সংগঠনের উদ্যোগে আয়োজিত এবং ঢাকাস্থ সংগঠনের ভাইদের কঠোর শ্রমের মাধ্যমে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, জননেতা জনাব ডক্টর মুবারক হুসাইন, আজকের এই সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা উত্তর
সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ ও উপস্থিত ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া নির্বাচনী এলাকার সম্মানিত ভাইরা, রাত দীর্ঘ হয়ে গিয়েছে। আমাদের সকলের মাঝেই এখন বাসায় যাওয়ার পেরেশানি। আমাদের অনেক নেতৃবৃন্দ আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করেছেন। এই কারণে আমি সকলের আলোচনাকে সমর্থন করে সংক্ষেপে দুই একটি কথা আমি বলবো ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে রাত 10টা অনেক, কিন্তু আমরা এতক্ষণ যে বক্তৃতা শুনেছি, এই বক্তৃতা যদি আমরা আমল করতে চাই তাহলে নির্বাচনের কাজ রাত 10টার পরেই শুরু হয়। সেজন্য এটা আমাদের জন্য খুব স্বাভাবিক হিসেবে গ্রহণ করেই এখন থেকে পথ চলতে হবে। আমরা গত 17 বছর অর্থাৎ জুলাই অভ্যুত্থানের পূর্বে 17টি বছর আমরা বাংলাদেশে একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের কবলে নিমজ্জিত ছিলাম। এক কথায় আওয়ামী জাহিলিয়াতের মধ্যে আমরা জীবন যাপন করেছি। হত্যা, খুন, গুম, লুটপাট, বিচারহীনতা, হামলা মামলা, এই জাতীয় নজিরবিহীন জুলুম নির্যাতনের শিকারে আমরা পরিণত হয়েছিলাম। এই 17 বছরের মধ্যে 2 বছর ছিল অদ্ভুত ধরনের এক কেয়ারটেকার সরকার, যারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্যই কাজ করেছে, নিরপেক্ষতার পরিচয় তারা দিতে পারেনি। এরপরে 15 বছর আওয়ামী দুঃশাসন আমরা দেখলাম। এই দুঃশাসনকে এক কথায় যদি আমি তুলনা করতে চাই তাহলে এটা আইয়ামে জাহিলিয়াত থেকেও আরো জঘন্য দুঃশাসন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের কোটি কোটি মানুষের আলেম ওলামা, পীর মাশায়েখ, রাজনৈতিক দল, নেতৃবৃন্দ, ছাত্র জনতা, লক্ষ লক্ষ মানুষের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে তাদের কান্না আল্লাহ রাব্বুল আলামিন শুনেছিলেন, যার কারণে 5ই আগস্ট বাংলাদেশে এক নজিরবিহীন গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে জালিমদেরকে ছাড় দিয়ে থাকেন, কিন্তু ছেড়ে দেন না। 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটি আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন। এবং সেদিনই কোরআনে পাকের সেই আয়াতটি আমাদের সামনে উজ্জ্বল আলোকবর্তিকা হিসাবে সামনে আসে। সেটি হচ্ছে জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। 5ই আগস্টের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ থেকে বাতিলকে, অসত্যকে, জুলুম নির্যাতনকে বিদরিত করেছেন। সত্য, ন্যায়, নীতি, হককে প্রতিষ্ঠার একটি
সোনালী পথ আমাদের সামনে উন্মুক্ত করেছেন। 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে মূলত আমরা বাংলাদেশে নির্ভয়ে চলার সুযোগ পেয়েছি। উন্মুক্ত আলো বাতাসে বিচরণের সুযোগ আমরা পেয়েছি। দেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ রূপে গড়ার স্বপ্ন আমরা দেখার সুযোগ পেয়েছি। আমাদের আমিরে জামাত সবসময় যেটা বলে থাকেন যে একটি সৎ মানবিক বাংলাদেশ গড়ার জন্যে আমাদেরকে কাজ করতে হবে। আমরা সেই সুযোগ পেয়েছি। সম্মানিত ভাইরা, 2024 সাল থেকে শুরু করে এ পর্যন্ত 1 বছর আমরা পার করলাম অভ্যুত্থান পরবর্তী। এই 1 বছরে সংস্কারের জন্যে আমাদের বক্তব্য ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আমাদের ছিল। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, অবাধ করার জন্য, নিরপেক্ষ করার জন্য নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আমাদের ছিল। এই ধরনের একটি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি আমাদের ছিল। আমরা গত 1 বছর রাজনৈতিক দলগুলো পরস্পর সংলাপ করেছে, সরকার তাদেরকে ডেকেছে, তাদের সাথে মত বিনিময় করেছে, ঐক্যমত্য কমিশন হয়েছে। সেই কমিশনের মধ্য দিয়ে কিছু বিষয়ে ঐক্যমত্য হয়েছে। এইভাবে গোটা 1 বছর বাংলাদেশের জনগণ একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্যে বিভিন্নভাবে তারা তাদের ভূমিকা পালন করেছে। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে দেশ, বিশেষ করে বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এই সরকার জনগণের সেন্টিমেন্টকে অনার করে, জনগণের সকল দাবি পূরণ করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তারা যাবেন। কিন্তু গতকালকে প্রধান উপদেষ্টার যেই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে অনেক কিছুই আমরা দেখতে পাইনি। সেই ঘোষণাপত্রে সংস্কারের কি করেছেন ওনারা সেটা জাতির সামনে পরিষ্কার করেননি। সেই ঘোষণাপত্রে যারা 15 বছর খুন করেছেন, মানুষকে লুটপাট করেছেন, যারা অনেক লোককে আয়নাঘরে নিয়েছিলেন, যারা হামলা মামলা করে দেশের জনগণকে অতিষ্ঠ করে তুলেছিলেন, তাদের বিচার কি হয়েছে তা কিন্তু গতকালকে তারা বলেননি। আমরা আমাদের আমিরে জামাত সকল দলের আগেই, রমজানের আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের সামগ্রিক পরিবেশকে সামনে রেখে নির্বাচন হতে পারে বলেছিলেন। সেই নির্বাচনের একটা ঘোষণা এসেছে, আমরা সেটাকে স্বাগতম জানাচ্ছি। কিন্তু এই নির্বাচন হওয়ার জন্যে যে ধরনের লেভেল প্লেইং ফিল্ডের প্রয়োজন, সেটা প্রধান উপদেষ্টার ভাষণে আমরা দেখতে পাইনি। আমরা মনে করি একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন যদি বাংলাদেশে করতে হয়, তাহলে রাজনৈতিক দলগুলোর যে সমস্ত প্রত্যাশা রয়েছে, জনগণ যেটা চাচ্ছে, সেটা খুব দ্রুততম সময়ের মধ্যে দৃশ্যমান হওয়া দরকার।
সরকারকে এদেশের জনগণকে আশ্বস্ত করতে হবে যে আপনাদের সকল প্রত্যাশা পূরণ করেই আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন নিশ্চিত করব। এটা যদি এভাবে পরিষ্কার না করেন, খোলামেলা জাতির সামনে না বলেন, তাহলে জাতি আবারও সন্দেহ সংশয়ের মধ্যে, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে পড়ে যাবে। আমরা আশা করি এই ঘোষণা সংশোধন করে, পরিমার্জন করে, প্রয়োজনীয় বিষয়গুলোকে তার অন্তর্ভুক্ত করে এদেশের জনগণকে আশ্বস্ত করবেন এবং এটাকে সংবিধানের ভূমিকার অন্তর্ভুক্ত করে এটাকে স্থায়ী রূপ দান করবেন। প্রয়োজনে গণভোটের মধ্য দিয়ে এটাকে বাংলাদেশের জনগণের চিন্তা চেতনার যে অভিপ্রায় সেটা তিনি বা বর্তমান সরকার নিশ্চিত করবেন। এই বিষয়গুলো যদি থেকে যায় তাহলে বাংলাদেশের মানুষ এটা আশঙ্কা করতে দ্বিধা করবে না যে আবার অতীতের মতো কোনো নির্বাচন জাতির ঘাড়ে চেপে বসে কিনা। সেই উদ্বেগ উৎকণ্ঠা থেকে জনগণকে রক্ষা করা এই সরকারের একটি নৈতিক দায়িত্ব। আমরা সরকারের কাছে সেটা বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত ভাইরা, আমাদের অধ্যাপক গোলাম সাহেব বলেছিলেন তিনি যখন আমির, যে এই নির্বাচনটা হচ্ছে আমাদের জন্য নির্বাচনী জিহাদ। আগেকার যুগে খেলাফতে রাশেদার যুগে কণ্ঠ ভোটে নেতা নির্বাচিত হতো, আর এখন সেখানে ব্যালট বক্স, ব্যালট, ভোট কেন্দ্র এগুলো যুক্ত হয়েছে। এগুলো এই উপায়, উপকরণ, কৌশল এগুলোর মধ্য দিয়ে আমরা যদি সত্যকে এখানে বিজয়ী করতে পারি, ইসলামকে যদি আমরা এখানে বিজয়ী করতে পারি, তাহলে এটা জেহাদের সমতুল্য সওয়াব আমরা পাবো আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে। সম্মানিত ভাইরা, সেই নির্বাচনী জিহাদে আমাদেরকে জিততে হবে। সেই নির্বাচনী জিহাদে আমাদেরকে সর্বশক্তি নিয়োজিত করতে হবে। আমরা আগামী নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন হিসাবে দেখতে চাই, একটি আস্থাবান নির্বাচন হিসাবে দেখতে চাই। বাংলাদেশকে আগামী দিনে সুখী সমৃদ্ধশালী করতে হলে অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে, শিক্ষা দীক্ষার দিক থেকে, বিদেশে বাংলাদেশের সুনাম সুখ্যাতি রক্ষার দিক থেকে আগাম নির্বাচনটা যাতে দেশে এবং বিদেশে গ্রহণযোগ্যতা পায়, সেই ধরনের নির্বাচন আমরা দেখতে চাই এবং সেই নির্বাচন ইনশাআল্লাহ আমরা করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ। আমরা 14, 18 এবং 24-এর মতো নির্বাচন বাংলাদেশে আর হতে দেব না। কোন ধরনের হুন্ডা গুন্ডা এবং কালো টাকার নির্বাচন বাংলাদেশে আমরা হতে দেব না। বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ, কোন ধরনের ষড়যন্ত্রকে আমরা বাংলাদেশে বরদাস্ত করব না। আমরা 15 বছর জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, জেল খেটেছি, আমরা হামলা মামলার শিকারে পরিণত হয়েছি। আমরা সামনেও প্রয়োজনে এই ধরনের ত্যাগ এবং কুরবানি আমরা করতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাদেশকে আর হায়নাদের হাতে আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা আগামী নির্বাচনে আমাদের দায়িত্ব কর্তব্য কি সে ব্যাপারে আমাদের নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন। আমি সংক্ষেপে 2-1টি বিষয়ে আপনাদের কাছে বলতে চাই। 1 নম্বর হচ্ছে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়ায় আমাদের সংগঠনকে অর্থাৎ শিবির এবং জামাতকে মজবুত সংগঠনে পরিণত করতে হবে। ঢাকায় আমরা যারা আছি তাদেরকে এ ব্যাপারে ওই এলাকার ছাত্র ছাত্রী জনগণকে
এখান থেকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে হবে, যাতে বুড়িচঙ্গের সংগঠন, ব্রাহ্মণপাড়ার সংগঠন একটি মজবুত সংগঠনে পরিণত হতে পারে। যে কোনো ক্রাইসিস মোকাবিলায় তারা যাতে যথেষ্ট হতে পারে, যে কোনো চক্রান্ত ষড়যন্ত্র মোকাবিলায় তারা যাতে সেখানে সিমেন্টেড থাকতে পারে। সব ধরনের চক্রান্ত মোকাবিলা করে জনগণের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি, এই ধরনের একটি মজবুত সংগঠন বুড়িচ এবং ব্রাহ্মণপাড়ার সংগঠনকে পরিণত করতে হবে। কারণ সংগঠন যদি দুর্বল হয়, আমরা কোনো অভিযানেই সফল হব না, কোনো সংগ্রামে সফল হব না, কোনো লড়াই আমরা বিজয়ী হতে পারবো না। এই জন্য আপনারা যারা ঢাকায় আছেন, ঢাকা মহানগরীতে 2 মহানগরীতে আপনারা সংগঠন করেন, এখানকার সংগঠনের যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে ব্রাহ্মণপাড়া বুড়িচঙ্গের সংগঠনকে আপনারা সমৃদ্ধ করবেন, শক্তিশালী করবেন। তাহলেই আমরা আজকে যা প্রত্যাশা করছি, আমাদের নেতৃবৃন্দ যা বলেছেন, সেগুলো বাস্তবায়নে আমরা সক্ষম হব। সংগঠন দুর্বল হলে আমাদের এগুলো আকাঙ্ক্ষার মধ্যেই থেকে যাবে, এগুলো আমরা বাস্তবায়নে সক্ষম হব না। দ্বিতীয় হচ্ছে, আমাদেরকে সবার আগে ভোটারদের কাছে যেতে হবে, আমাদের প্রার্থীর সালাম পৌঁছাতে হবে, আমিরে জামাতের সালাম পৌঁছাতে হবে। নির্বাচনের সময় আপনারা জানেন যে মানুষের প্রেস্টিজ অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তখন যারা পরে যায় তাদেরকে বলে যে ভাই না, আমি তো একজনকে ওয়াদা দিয়ে দিয়েছি অমুক দলকে, আমি আপনার সাথে কোনো ওয়াদা করতে পারছি না। তো এই যে নৈতিকতা নির্বাচনের সময় মানুষের মধ্যে দেখা দেয়, এই জায়গাটাতে সকলের আগে আমাদেরকে হিট করতে হবে। আমাদের প্রার্থী সকলের আগে এবং তার পক্ষ থেকে মেসেজ ভোটারদের কাছে সকলের আগে যেতে হবে। অন্য দল যাওয়ার আগেই যাতে আমরা সর্বস্তরের ভোটারদের কাছে, নারী পুরুষদের কাছে আমরা যেতে পারি, সেই পরিকল্পনা নিয়ে এখন থেকে আমাদেরকে কাজ শুরু করতে হবে। আমাদেরকে ভোট কেন্দ্র ভিত্তিক ছাত্র ছাত্রী, শ্রমিক, মহিলা, যুবক, আলেম এদের সমন্বয়ে প্রত্যেকটি ভোট কেন্দ্রের শক্তিশালী কমিটি আমাদেরকে এখন করতে হবে। আমরা অনেক আগ থেকেই কমিটি করতে বলে দিয়েছিলাম, কিন্তু এখন আমাদেরকে দেখতে হবে যে সব ভোট কেন্দ্রে এই সবাইকে নিয়ে শক্তিশালী কমিটি আমরা করতে পারলাম কিনা, তারা ওয়ার্ক করছে কিনা, এই বিষয়টি এখন চেক করে এই কাজটি আমাদের এখন শুরু করতে হবে। না হয় আজকের এই বক্তৃতা হওয়াই মিলে যাবে, আমরা আসলে কিছুই করতে পারবো না। এখন দরকার কাজ, এখন দরকার সময় দেওয়ার, এখন দরকার পরিশ্রম করার। এই কাজটা এখন আমাদেরকে শুরু করতে হবে। আমাদেরকে সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাওয়ার জন্যে সুনির্দিষ্ট পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। কারা ডাক্তারদের কাছে যাবে ওই এলাকার, কারা ইঞ্জিনিয়ারদের কাছে যাবে, কারা আলেমদের কাছে যাবে, কারা ছাত্র যুবকদের কাছে যাবে, কারা নারীদের কাছে যাবে, এইভাবে সাধারণ ভোটারের কাছে কারা যাবে, এগুলো প্ল্যান প্রোগ্রাম হয়ে সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিতে হবে যে অমুক গ্রুপটা অমুক শ্রেণী পেশার লোকদের মধ্যে কাজ করবে, অমুক গ্রুপ আলেমদের মধ্যে কাজ করবে। এইভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা না নিয়ে আমরা যদি এইভাবে সময় নষ্ট করি, আমরা আসলে আমাদের যেই লক্ষ্য সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না। সেদিকে আমি আপনাদেরকে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এখন প্রয়োজন কঠোর পরিশ্রম করা, সময়ের কোরবানি করা, ব্যাপকভাবে আমাদেরকে সময় দিতে হবে। আমরা যে ফেব্রুয়ারির কথা বললাম, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় তাহলে 6 মাস, 6.5 মাস বাকি আছে। আমি বলতে চাই, এই 6 মাসের দিনকে একটা দিন বানাতে হবে, রাতকে আর একটা দিন বানাতে হবে। এভাবে ডে নাইট ওয়ার্ক করে আমাদেরকে নির্বাচনী কাজে নেমে যেতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে পারবো। আপনারা কি এই জন্য রাজি আছেন? সম্মানিত ভাইরা, আমাদেরকে সভা সমাবেশ, উঠুন বৈঠক, বিভিন্ন ধরনের শ্রেণী পেশার মানুষের সাথে বসা, মত বিনিময় করা,
প্রতিটি গ্রামে গ্রামে এইভাবে ছড়িয়ে পড়া এখন আমাদের সবচেয়ে বেশি জরুরি। এই শুধু প্রার্থীকে নিয়ে গেলেই চলবে না, প্রার্থী একা সবগুলো কভার করতে পারবে না। আমাদেরকে বিভিন্ন গ্রুপ করে প্রার্থীর পক্ষ থেকে প্রত্যেকটি মহল্লা এলাকায় আমাদেরকে পৌঁছতে হবে, তাহলেই আমরা আমাদের লক্ষ্য অর্জনে সফল হব। নির্বাচনের আগ পর্যন্ত নতুন ভোটার করার সুযোগ আছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটা বলা হয়েছে, যাদেরই 18 বছর বয়স হয়েছে খুঁজে তাদেরকে ভোটার করার ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সতর্ক সচেতন থাকতে হবে। একজন ব্যক্তিও যাতে ভোট থেকে বাদ না পড়ে, ভোটার হওয়া থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। নির্বাচন সামনে, এই কয় মাস বহু ধরনের চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে। এই সব চক্রান্ত ষড়যন্ত্র কোথায় কারা করছে, কিভাবে করছে, এগুলোর মোকাবিলা আমরা কিভাবে করব, এই ব্যাপারেও আমাদের প্ল্যানিং থাকতে হবে, যাতে করে কোনো ধরনের ষড়যন্ত্র আমাদের এই নির্বাচনকে ব্যাহত করতে না পারে, সেদিকে আমাদেরকে নজর দিতে হবে। সম্মানিত ভাইরা, আমরা এবার একটা সুযোগ পাবো, সেটা হচ্ছে প্রবাসীদেরকে ভোটার করার এবং তাদের ভোট দেওয়ার সুযোগ সরকার দেবে। ইতিমধ্যে সরকার এটা বলেছে, নির্বাচন কমিশন কাজও শুরু করেছে। সুতরাং বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিদেশে যে সমস্ত ভাইরা বোনেরা আছেন, তাদেরকে কিভাবে আমরা আমাদের পক্ষে নিয়ে আসতে পারি, তাদের কাছে প্রার্থীর মেসেজ পৌঁছানো, তাদের সাথে যোগাযোগ করা, প্রবাসে যারা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে যারা বাংলাদেশি ভোটার আছে তাদের কাছে যাওয়া, এই কাজটি আমাদেরকে করতে হবে। কারণ প্রবাসে বাংলাদেশের প্রায় 1,30,00,000 লোক আছে বিদেশে। সুতরাং এই বিরাট সংখ্যক ভোটার, এর মধ্যে বুড়িচং ব্রাহ্মণপাড়া আর কি পরিমাণ লোক প্রবাসে আছে, এটার আমাদের তালিকা হয়ে যাওয়া দরকার। কাকে আমরা সেখানে দায়িত্ব দেব, সেই দায়িত্ব ঠিক হয়ে যাওয়া দরকার। এইভাবে ঢাকাতে আমাদের যারা ভোটার আছে ওই এলাকার, তাদের ব্যাপারে আমাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া দরকার। তাদের সাথে যোগাযোগ আমাদেরকে এখান থেকে করতে হবে। এভাবে যদি আমরা দেশে এবং প্রবাসে ঢাকায় আমরা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে যদি ভূমিকা পালন করতে পারি, তাহলে আশা করা যায় আমাদের প্রচেষ্টার দিকে দেখেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিজয়ের ফয়সালা করবেন। এই দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সম্মানিত ভাইরা, ষড়যন্ত্র আমি বলেছি যে হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। পতিত স্বৈরাচার আবারও বাংলাদেশে গোলযোগ তৈরি করতে চাইবে। তারা একসময় 4 দলীয় জোট যাতে থাকতে না পারে, এই জন্য তারা ষড়যন্ত্র করেছিল। ভারত এবং আওয়ামী লীগ মিলে 4 দলীয় জোটকে তারা ভেঙেছে, তারা এটাকে বিজয় মনে করে। এখন তাদের ষড়যন্ত্র হচ্ছে ইসলামী দলগুলোকে, জামাতে ইসলামী যেভাবে ঐক্যবদ্ধ করতে চায়, এটাকে আমরা হতে দেব না। ইসলামী দলগুলো যাতে ঐক্যবদ্ধ না হতে পারে, এক বক্সে যাতে তারা ভোট দিতে না পারে, এটাকে ঠেকাতে হবে। এই জন্য ভারত এবং পতিত স্বৈরাচার তারা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রটা করছে। আমাদেরকে এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করতে হবে। আলেম ওলামাদের সাথে যেই শ্রেণীরই হোক না কেন, তাদের সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। আমাদেরকে জনগণের সাথে সম্পর্ক গভীর করতে হবে। কোনোভাবেই কোনো ধরনের ষড়যন্ত্র যাতে এদেশে ইসলামী আন্দোলন এবং মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করতে না পারে, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত ভাইরা, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ, নিজামীর বাংলাদেশ, মুজাহিদের বাংলাদেশ, আব্দুল কাদের মোল্লার বাংলাদেশ, সাইদির বাংলাদেশ, মীর কাসিম আলীর বাংলাদেশ, অগণিত শহীদের বাংলাদেশ। এটা কারো দয়ার দান নয়, কারো হুমকি ধমকি চোখ রাঙ্গানিকে আমরা ভয় করি না। এই বাংলাদেশকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র কায়েম হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য।
সেই লক্ষ্যে আগামী নির্বাচন যাতে অনেক দূর আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেই লক্ষ্য নিয়ে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে। আমি আমার কথা আর বাড়াতে চাই না, আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা মেহমান এসেছেন নেতৃবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, অন্যান্য শ্রেণী পেশার ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আগামী নির্বাচনী লড়াইয়ে আল্লাহ তাআলা যাতে বাংলাদেশে ইসলামকে একটি শক্তিশালী বিজয়ের বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার জনাব সভাপতি, বুড়িচং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান জনাব ডক্টর মোবারক হোসাইন, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা এটিএম মাসুম, উপস্থিত আছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত আব্দুল হালিম, অন্যান্য নেতৃবৃন্দ, একান্ত প্রিয় কর্মী ভাইরা, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত বক্তব্য শুনে আসছেন। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি সংক্ষেপে দুটো কথা বলছি। 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পরে এদেশের মানুষের একটা প্রত্যাশা, তারা পরিবর্তন দেখতে চায়। তারা চায় আগামী দিন বাংলাদেশে ইসলাম বিজয়ী হোক। যেই সরকার ক্ষমতাতে আসবে সেই সরকার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী গোটা জাতিকে পরিচালনা করবে। গোটা জাতি এই জন্যই অপেক্ষায় আছে এবং অনেকের সাথে আমার আলাপ হয়েছে। তাদের একটা কথা, আগে যেখানেই ভোট দিয়েছি এবারের ভোটটা দাঁড়িপাল্লায় দেব ইনশাআল্লাহ। এখন আমাদের দায়িত্ব হচ্ছে সেই ভোটটা সংগ্রহ করা। শুধু আত্মতৃপ্তি করলে চলবে না, প্রতিদিনই ভোটারদের কাছে যেতে হবে, ভোটারদের কমিটমেন্ট আদায় করতে হবে। নতুবা আমরা যদি বসে থাকি তাহলে আমরা পিছিয়ে যাব। বিশেষ করে ঢাকাস্থ ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, এখন থেকে নির্বাচনের তারিখ ঘোষণার পূর্ব পর্যন্ত সপ্তাহে কমপক্ষে 2 দিন এলাকাতে যাওয়া। আর যখন নির্বাচনের তারিখ ঘোষণা হবে তখন সকলে একত্রে এলাকাতে গিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে এবং বিজয়ের পূর্ব পর্যন্ত আমাদেরকে এলাকায় অবস্থান করতে হবে। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সম্মানিত মেহমানকে। সম্মানিত রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বা'দ। ঢাকাস্থ বুড়িচং ব্রাহ্মণপাড়া বাসীদেরকে নিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন, এই মত বিনিময় সভার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বুড়িচংয়ের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার আব্দুল মুন্তাকিম, আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমার দিনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মূলত আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়ার কুমিল্লা 5 নির্বাচনী আসনের জামাত মনোনীত সংসদ সদস্য ডক্টর মোবারক হোসাইনের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি। ডক্টর মোবারক হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, সেই হিসাবে ছাত্র জীবন থেকেই তার সাথে পরিচয় রয়েছে। দীর্ঘক্ষণ যাবতে আমরা ডক্টর মোবারক হোসেনের যোগ্যতা নিয়ে এবং অবস্থান নিয়ে আলোচনা করছি। শিক্ষাগত যোগ্যতায় তিনি অনেক উচ্চে রয়েছেন
এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে নেতৃত্বেও তিনি অনেক উচ্চে অবস্থান করছেন। বর্তমানেও বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে আছেন। সুতরাং এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করতে হবে। সেজন্য আমরা যারা বুড়িচং ব্রাহ্মণপাড়ার বাইরে অবস্থান করছি, ঢাকায় হোক আর অন্য কোথাও হোক, এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার সন্তান হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে আমাদের আত্মীয় স্বজন সহ যেভাবে যারা আমাদের সাথে কানেক্টেড রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে ভোটার বৃদ্ধি করা এবং সুযোগ করে, যেটা বলা হয়েছে গুরুত্ব দিয়ে, যে আমরা সুযোগ করে আমাদের এলাকা সফর করব এবং এলাকার সংগঠনের সাথে সমন্বয় করে, যাতে আমাদের সফরটা আমাদের সাংগঠনিক কাজে লাগে এবং নির্বাচনী কাজে, ভোটার সংগ্রহের কাজে লাগে। আমরা যদি সেভাবে চেষ্টা চালাতে পারি তাহলে বুড়িচং একটা সম্ভাবনাময় আসন। বুড়িচং ব্রাহ্মণপাড়া, আমরা শুনেছি যে 1991 সালের কথা, যে দীর্ঘদিন পরে 1970 নির্বাচন হয়েছে, তারপরে 1991 সালে মেজর অবসরপ্রাপ্ত আব্দুর রউফ নির্বাচনে প্রার্থী ছিলেন। আমরা দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করে সেই সময় 17,000 ভোট পেয়েছে, যখন 42,000 ভোট পেয়ে আব্দুল মতিন খুসরু সাহেব নির্বাচিত হয়েছে। তো সুতরাং সেই সময়টা যদি আমরা চিন্তা করি, তারপর প্রায় 35 বছর অতিক্রান্ত হয়েছে, অনেক সুযোগ এসেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন মেহরবানি করে এই গত 24-এর 5ই আগস্টে যে সুযোগ তৈরি করে দিয়েছেন। মোবারক হোসেন কিন্তু তারও বহুত আগে ঘোষিত জামাতের প্রার্থী, তারপরে অনেকে প্রার্থী ঘোষিত হয়েছেন। সুতরাং সুযোগটা আমরা অনেক লম্বা পেয়েছি এবং সেই সুযোগকে যদি আমরা কাজে লাগাতে পারি, এখনও যে সুযোগ রয়েছে, তাহলে কুমিল্লার একটা অন্যতম আসন হিসেবে বুড়িচং ব্রাহ্মণপাড়া আমরা ইনশাল্লাহ বিজয় লাভ করতে পারবো। সেদিকে আমরা সকলে যাতে চেষ্টা চালাই এবং সেভাবে কাজ করি কেন্দ্রীয় নির্দেশনার আলোকে, তাহলে আমরা ইনশাল্লাহ বিজয় নিয়ে আসতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। আগামী দিনে সুন্দর বুড়িচং ব্রাহ্মণপাড়া গড়ার জন্য, একটি স্বপ্নের বুড়িচং ব্রাহ্মণপাড়া গড়ার জন্য আমরা যেন আমাদের সর্বস্তরে মানুষের কাছে গিয়ে আমরা যেন আমাদের মানবতার কল্যাণে মানুষের কাছে যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি, সেই সুযোগ যেন আমরা মানুষের কাছে আমরা সেই সুযোগটা যেন পাই, সেই কথা মানুষের কাছে আমাদেরকে একযোগে আমাদেরকে বলতে হবে। আমাদের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করব এবং আমরা আমাদের তরুণদেরকে আগামী দিনে তাদেরকে কর্মসংস্থান তৈরি করার জন্য আমরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমি আমাদের সবাইকে অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে, আমাদের সাংবাদিক বন্ধুগণ এবং যারা অনেকে ইউটিউবাররা, অনেক জার্নালিজম ব্যক্তিবর্গ এসেছেন, আমি আমাদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অনেক মেহমান, অনেক স্কলার এবং ইসলামিক স্কলার এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, আমি আমার প্রোগ্রাম আজকের সভাপতির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল মেহমানদেরকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের প্রধান অতিথি ডাক্তার শহীদুল আবদুল্লাহ তাহের ভাই আপনাদেরকে সালাম জানিয়েছেন। উনি কুমিল্লায় আজকে সকালে যাওয়ার কথা ছিল, জরুরি ভিত্তিতে আমিরিয়া জামাতের নির্দেশনায় সাংবাদিক সম্মেলন করায় কুমিল্লা যেতে দেরি হয়ে গেছেন, উনি একটু অসুস্থ হয়ে পড়েছেন। তারপর আমাকে বলছিলেন যে উনি আসবেন, আপনাদেরকে সালাম জানিয়েছেন। উনি বলছেন যে আপনাদের সাথে আবার উনি দেখা করবেন এবং আপনারা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত প্রধান অতিথিকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, আমিন। আমাদের জনাব নুরুল ইসলাম বুলবুল ভাই হঠাৎ করে এখানে আসবেন, উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন, উনি আসতে পারেন না, উনি দ্রুত বাসায় গেছেন, আপনাদেরকে সালাম জানিয়েছেন। আমাদের নুরুল ইসলাম বুলবুল ভাই আসতে না পারার কারণে আমাদের ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের অনেকগুলো বুলবুলের প্রোগ্রাম উনি থাকার কারণে উনিও আসতে পারেন নাই, আপনাদেরকে সালাম জানিয়েছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুড়িচং ব্রাহ্মণপাড়াবাসী জিন্দাবাদ।